রাজ্য সরকারের অনুমোদন প্রাপ্ত বালি খাদান, সেখান থেকে রাজস্ব আসে রাজ্য সরকারের ভান্ডারে। অথচ সেই বালি খাদান থেকেই যখন অতিরিক্ত বালি তুলে পাচারের অভিযোগ উঠেছে, তখন পুলিশ শুধুমাত্র এফআইআর করেই ক্ষান্ত দিয়েছেন বলেই অভিযোগ। এবার পুলিশের দায়ের করা এফআইআর এর ভিত্তিতেই ইসিআইআর রুজু করে বালি পাচারের তদন্তে নামতে হলো কেন্দ্রীয় সংস্থাকে। ইডি জানতে চাইছে অবৈধ বালি পাচারের টাকা কাদের ঘরে গেল। পশ্চিম মেদিনীপুরের বালির ব্যবসা ঘিরে বড়সড় চাঞ্চল্য। বসন্তপুর এলাকায় ব্যবসায়ী সৌরভ রায়ের বাড়ি থেকে উদ্ধার হলো নগদ 64 লক্ষ টাকা। সোমবার সকাল থেকে টানা প্রায় 14 ঘন্টা ধরে চলে তল্লাশি অভিযান। ইডি সূত্রের খবর, বাড়ির একাধিক ঘর থেকে থোকা থোকা নোট উদ্ধার করেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। নোটগুলি আলাদা আলাদা বান্ডিলে সাজানো ছিল। বাড়ির আলমারি, খাটের তলা এবং অন্যান্য জায়গায় নগদ রাখা ছিল। এত বিপুল পরিমাণ টাকা বাড়িতে মজুত করে রাখার কারণ নিয়ে তৈরি হয়েছে রহস্য। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, বালি পাচারের সঙ্গে যুক্ত আর্থিক লেনদেনের যোগসূত্র মিলতে পারে এই নগদের সঙ্গেই। তবে এই টাকার বৈধ উৎস কি, সে বিষয়ে বাড়ির সদস্যরা স্পষ্ট জবাব দিতে পারেনি। ফলত তদন্তকারীরা ওই টাকা বাজেয়াপ্ত করেছে। তল্লাশি অভিযানের সময় বাড়িতে উপস্থিত ছিলেন না সৌরভ রায়। তিনি কলকাতায় ছিলেন বলে ইডি সূত্রের খবর। ইডির একটি অংশের ধারণা, আগাম খবর পেয়ে হয়তো তিনি বাড়ি ছেড়েছেন। ইডি কর্তাদের দাবি, শীঘ্রই সৌরভ রায়কে কলকাতার ইডি অফিসে তলব করা হবে। তার বক্তব্য রেকর্ড করার পরেই পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে। বাজেয়াপ্ত হওয়া টাকা ফরেনসিক পরীক্ষায় পাঠানো হবে। কোন সময়কালে এই টাকা তোলা বা লেনদেন করা হয়েছে তাও খতিয়ে দেখা হবে। একই সঙ্গে সৌরভ রায়ের ব্যাংক অ্যাকাউন্ট ও আয়কর রিটার্নও খতিয়ে দেখা হবে। সব মিলিয়ে ইডির এই অভিযান ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইডি আধিকারিকরা মনে করছেন শুধু সৌরভ নন, তার সঙ্গে যুক্ত আরও কয়েকজন ব্যবসায়ী ও এজেন্টের নামও উঠে আসতে পারে। ঘটনায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই সৌরভ রায়ের সঙ্গে যোগ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বালি পাচারের টাকা সরাসরি অভিষেকের কাছে যায় বলে অভিযোগ করেন শুভেন্দু। ভয়ঙ্কর অবস্থা, ডুপ্লিকেট চালান দিয়ে বালি পাচার, এবং এই সৌরভ রায়ের এদের সঙ্গে কমপ্লিটলি ভাইপোর নেক্সাস রয়েছে। এবং সৌরভ রায় যেভাবে এখন বর্ষাকালে পুরো পশ্চিম মেদিনীপুর থেকে জঙ্গলমহলে, ঝাড়গ্রাম থেকে বিস্তীর্ণ এলাকায় বাঁধগুলো পর্যন্ত কেটে বেচে দিচ্ছে। ও এ শুধু নয়, পুরো যে বালি সিন্ডিকেট, সে আউস গ্রামের লালন হতে পারে, পাণ্ডবেশ্বরের গৌতম ঘোষ হতে পারে, সিউড়ির জাকির হতে পারে, সঞ্জীব পাটোয়ারি হতে পারে। এ বড় স্ক্যাম, এবং সরকারের কাছে 20 টাকা রেভিনিউ আসছে, 80 টাকা রেভিনিউ এদের মাধ্যমে এরা সহ পুলিশ সহ ভাইপোর কাছে চলে যাচ্ছে। এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের এসপিরা এই সৌরভের নেক্সাসের সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ। এই তদন্ত আরো গতি পাওয়া উচিত। প্রচুর তথ্য জনগণের কাছে আছে, প্রচুর ডুপ্লিকেট চালান আছে। পুলিশ অফিসারদেরকে দামি দামি গাড়ি ভেট দিয়েছে, তার ছবি আছে। বালি কারবারে মুনাফা কতটা তা আন্দাজ করা যায় গোপীবল্লভপুরের নয়াবসনে জিডি মাইনিং প্রাইভেট লিমিটেডের কর্মী শেখ জাহিরুল আলীর বাড়ি দেখলেই, যিনি কিনা এক সময়ে সাইকেল মিস্ত্রি ছিলেন। আজ তিনি এক অট্টালিকার মালিক। সূত্রের খবর, প্রথমে সাইকেল সারাতেন জাহিরুল, পরে ভিলেজ পুলিশের কাজ পান। ইডি সূত্রের দাবি, এদিন জাহিরুলের বাড়ি থেকে 12 লক্ষ টাকা উদ্ধার হয়। সূত্রের দাবি, কয়েক মাস আগে বর্ধমান রেঞ্জে জাতীয় সড়কে কয়েকটি বালি বোঝাই ট্রাক আটক করে পুলিশ। কাগজপত্র দেখতে চাইলে জিডি মাইনিং এর জাল নথি দেখানো হয়। তার ভিত্তিতে বর্ধমান থানায় এফআইআর দায়ের করে পুলিশ। রাজ্য সরকার বালির টেন্ডারগুলিকে সেন্ট্রালাইজড করার জন্য WBMDECL এর হাতে তুলে দেয়। যেখানে ভারতবর্ষের সব জায়গায় ডিসেন্ট্রালাইজেশন করার কথা বলা হচ্ছে, সেখানে রাজ্য সরকার কেন ক্ষমতায় আসার পর পুরো বিষয়টাকে সেন্ট্রালাইজড করে দিল ভাবুন, জানাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এই যে বালির যে পসরা দেয়া হয় বা টেন্ডার দেয়া হয়, সেই টেন্ডার আগে প্রত্যেক জেলায় দেয়া হতো। হঠাৎ করে তৃতীয়বার ভোটে জেতার পর পশ্চিমবঙ্গের যে কর্পোরেশন, যেটাকে ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন বলে জানি, WBMDTCL, যার মূল কাজ ছিল হচ্ছে সল্টলেকে অফিস, মূল কাজ ছিল হচ্ছে যে মিনারেল সংক্রান্ত
সমস্ত কাজ করা। কিন্তু তৃতীয়বার ভোটে জেতার পর সমস্ত নদীর এই বালির ব্যাপারটাকে সেন্ট্রালাইজ করার জন্য WBMD-TCL এর হাতে এই রাজ্য সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর এটা তুলে দেয়। যেখানে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ডিসেন্ট্রালাইজেশনের কথা বলা হচ্ছে, সেখানে হঠাৎ করে কেন সেন্ট্রালাইজেশন করা হলো এই বিষয়ে ভাবা উচিত। মঙ্গলবার তদন্তকারী গোয়েন্দারা একটি বৈঠকে বসেন। সেই বৈঠকেই বালি পাচার কাণ্ডের তদন্ত প্রক্রিয়ার কোন পথে পরিচালনা করা হবে তার কার্যপ্রণালী ঠিক করেন। স্কুলের শিক্ষক নিয়োগ থেকে পুরো নিয়োগ, ইডি সিবিআই তদন্তের সামনে এসেছে অনেক প্রভাবশালীর কীর্তিকলাপ। বালি পাচারের ক্ষেত্রেও কি আসবে তেমন কোনো নাম? নিউজ টাইম। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, আপনারা জানেন যে নেপালে যে অশান্তির পরিস্থিতি দেখা গিয়েছে, সেই নেপালের অশান্তির পরিস্থিতির মধ্যে ইতিমধ্যে ভারত নেপাল সীমান্তে বাড়তি সতর্কতা। ভারত নেপাল সীমান্তে সতর্কতা, শিলিগুড়ি পানি ট্যাঙ্কি সীমান্তে সতর্কতা। এসএসবির সঙ্গে বৈঠক রাজ্য পুলিশের, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপরতা। ইতিমধ্যেই ভারত নেপাল সীমান্তে পাঠানো হচ্ছে বাড়তি পুলিশ ফোর্স। ভারত নেপাল সীমান্তের সতর্কতা, বাড়তি সতর্কতা, শিলিগুড়ি পানি ট্যাঙ্কি সীমান্তে সতর্কতা। এসএসবির সঙ্গে বৈঠক রাজ্য পুলিশের, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর। ইতিমধ্যেই আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বার্তা দিয়েছিলেন যে নেপাল সীমান্তে শান্তি বজায় রাখুন, কেউ কোনো অশান্তিতে জড়াবেন না, বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরেই দেখা যাচ্ছে যে ভারত নেপাল সীমান্তে বাড়তি সতর্কতা, শিলিগুড়ি পানি ট্যাঙ্কি সীমান্তে সতর্কতা। ইতিমধ্যেই যে খবর আসছে, এসএসবির সঙ্গে জরুরি বৈঠকে রাজ্য পুলিশ, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপরতা। ভারত নেপাল সীমান্তে পাঠানো হচ্ছে বাড়তি পুলিশ ফোর্স। ভারত নেপাল সীমান্তে দার্জিলিং জেলার সীমান্তবর্তী সমস্ত থানাকে সতর্ক করা হয়েছে। ইতিমধ্যেই ভারত নেপাল সীমান্তে দার্জিলিং জেলার সীমান্তবর্তী এলাকায় টহলরত এসএসবির সাথে পুলিশের জরুরি বৈঠক। ভারত নেপাল সীমান্তে সতর্কতা, শিলিগুড়ি পানি ট্যাঙ্কি সীমান্তে সতর্কতা। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি লক্ষণশীল। যেটা জানা যাচ্ছে যে ভারত নেপাল সীমান্তে ইতিমধ্যে সতর্কতা আরো জারি করা হয়েছে এবং এসএসবির সঙ্গে বৈঠকে রাজ্য পুলিশ, আর কি জানা গিয়েছে? দেখো, ভারত নেপাল সীমান্ত এলাকায় যে নেপালে যে অশান্তি চলছে তার জেরেই নেপাল সীমান্ত এলাকায় যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং সকাল থেকে ইতিমধ্যে প্রচুর পরিমাণে নিরাপত্তা গাইডের এসএসবির টহলদারি এবং রাজ্য পুলিশের তরফ থেকে নজরদারি এবং চেকিং করা চলছিল এবং আজ বিকেলে সেখানে ভারত নেপাল সীমান্তে পৌঁছান উত্তরবঙ্গের আইজি এবং এসএসবির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সেখানে পৌঁছান এবং সেখানে উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় যে সীমান্তবর্তী লাগোয়া যে থানাগুলো আছে সেই থানাগুলোকে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে এবং সীমান্তে রাজ্য পুলিশের তরফ থেকে বাড়তি পুলিশ পাঠানো হচ্ছে এবং এসএসবির তরফ থেকেও যাতে আরো কঠোর নজরদারি রাখা হয় সেই দিকেই নজর দেওয়া হয়েছে বলে জানা গেছে। বেশ, ধন্যবাদ লক্ষণ। ভারত নেপাল সীমান্তে সতর্কতা, শিলিগুড়ি পানি ট্যাঙ্কির সীমান্তে সতর্কতা, এসএসবির সঙ্গে বৈঠকে রাজ্য পুলিশ। ইতিমধ্যেই আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে নেপাল সীমান্তে শান্তি বজায় রাখুন, কেউ কোনো অশান্তিতে জড়াবেন না, বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো কোনো বার্তা আসেনি কেন্দ্রের থেকে, সব পরিস্থিতির উপর নজর রয়েছে এমনটাই জানিয়েছেন, উত্তরবঙ্গ সফরের আগে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন শোনাবো। Nepal is not my country, it's a foreign country. So I cannot comment about the foreign countries. Is the government of India, they can utter something, I am not. But they are the neighboring country, we love Nepal, we love Sri Lanka, we love Bangladesh, we love all the bordering state and Bhutan bordering country. But now the situation, if government of India tell us anything, then only we can utter some words. Otherwise it is government of India to take care. Amar request থাকবে শিলিগুড়ি, কালিম্পং আমাদের বিস্তীর্ণ অঞ্চল বর্ডার আছে, সবাইকে পিস মেনটেন করতে এবং যাতে কেউ কোনো প্রবলেমে জড়িয়ে না পড়ে, যেহেতু এটা আমাদের ব্যাপার নয় কিন্তু নেপালকেও আমরা ভালোবাসি, সুতরাং তারা তাদেরটা ঠিক করুক, আমাদের তো এ ব্যাপারে ইন্টারফেয়ার করা উচিত নয়। কিন্তু আমরা মনে করি
প্রতিবেশী ভালো থাকলে, পাড়াপড়শি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকি। শান্তি থাক, সবাই ভালো থাক। নেপালের পরিস্থিতি নিয়ে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন শোনাবো। রিকোয়েস্ট করেছেন যে বর্ডারের ডিস্ট্রিক্টগুলো রয়েছে নেপালের সঙ্গে তারা শান্তি সেখানে থাকুক এবং নেপালে যে ইন্টারনাল পরিস্থিতি রয়েছে তার প্রভাব যেন না পড়ে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে স্বাগত জানিয়েও বলছি যে নেপালের থেকে আমাদের বাংলাদেশের বর্ডার অনেক বেশি লম্বা, 2200 কিলোমিটারের বেশি বাংলাদেশের সঙ্গে আমাদের একটা অবৈজ্ঞানিক পোরাস বর্ডার আছে, যেখানে অনেক জলাশয় আছে। মুখ্যমন্ত্রী যদি একটু সেদিকে নজর দেন, কারণ যেভাবে এখানে এই সীমান্তবর্তী জেলার জনসন্তুলন সম্পূর্ণ বদলে গিয়েছে এবং ইসলামিক ফ্যাসিজম কিছু মানুষ যেভাবে নিয়ে এসেছে এখানে, যার কারণে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে আগুন লাগানো হলো, তো এটা তো গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটা বার্তা চলে গেল, গোটা দেশের কাছে বার্তা চলে গেল যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ কোথায় দাঁড়িয়ে আছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এটা তো কোনো ব্যক্তি বিশেষের ব্যাপার নয়, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা তৈরি হয়েছে র্যাডিক্যালাইজেশনের কারণে। এবং এর বিরুদ্ধে মানুষকে আরও বেশি সংঘবদ্ধ হতে হবে, কারণ এটা একটা ভাবনা, এটা একটা জিহাদি কনসেপ্ট, এটা সম্পূর্ণভাবে ধর্মান্ধ ইসলামিক ফ্যাসিজম, যেটা সারা পৃথিবীতে একটা মানব সভ্যতার শত্রু হিসেবে কাজ করছে। এটা ক্যান্সার টু হিউম্যান সিভিলাইজেশন, এটাকে নির্মূল করতে হবে। আমার মনে হয় মুখ্যমন্ত্রী যদি এই বিষয়টা একটু সচেতন হন এবং আন্তরিকভাবে চেষ্টা করেন একটু ভোটের রাজনীতিকে দূরে সরিয়ে রেখে, তাহলে রাজ্যবাসীর কল্যাণ হবে। একটা অন্য কোশ্চেন রয়েছে কি সিপি রাধাকৃষ্ণন দুটো দিয়ে দিচ্ছে, একটা যদি ক্রস ভোটিং হয়েছে এরকম না আপনি তিনি উদ্বেগ প্রকাশ করেছেন, তিনি রিকোয়েস্ট করেছেন যে বর্ডারের ডিস্ট্রিক্টগুলো রয়েছে নেপালের সঙ্গে তারা শান্তি সেখানে থাকুক এবং নেপালে যে ইন্টারনাল পরিস্থিতি রয়েছে তার প্রভাব যেন না পড়ে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে স্বাগত জানিয়েও বলছি যে নেপালের থেকে আমাদের বাংলাদেশের বর্ডার অনেক বেশি লম্বা, 2200 কিলোমিটার। শ্রীলঙ্কা বাংলাদেশের পর এবার নেপাল। কেপি ওলির ভারত সফরে আসার আগে পদচ্যুত। চীন সফর শেষ করে সবে দেশে ফিরেছিলেন, তারপরেই এই বিক্ষোভের সময় নিয়ে যেমন চিন্তিত অনেকে, আবার বিক্ষোভ পরবর্তী পরিস্থিতিও চিন্তায় রাখছে ভারতকে। গোটা পরিস্থিতির দিকে কড়া নজর ভারতের। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 2022 শ্রীলঙ্কা, 2024 বাংলাদেশ, 2025 নেপাল। প্রতিবেশী 3 দেশের পরিস্থিতিতে আশ্চর্যজনক মিল। 2022 সালের জুলাই মাসে গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়ে রাজপক্ষে এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা, যারা বেশিরভাগই রাজপক্ষের পরিবারের সদস্য। জনতা প্রেসিডেন্ট ভবনে ঢুকে লুটপাটও করে। 2 বছর বাদে ভারতের আরও এক প্রতিবেশী দেশ বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। ছাত্র বিক্ষোভে কার্যত নিয়ন্ত্রণ হারান হাসিনা সরকার। সেনা নামিয়ে বিক্ষোভরত জনতার উপর গুলি চালিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। ছাত্র বিক্ষোভ জনরোষে পরিণত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন, দেশ ছেড়ে পালিয়ে যান। শ্রীলঙ্কার মতো বাংলাদেশেও রাষ্ট্রপ্রধানের বাসভবনের নিয়ন্ত্রণ চলে যায় জনতার হাতে। শ্রীলঙ্কায় জুলাই মাসে, বাংলাদেশের অভ্যুত্থান হয়েছিল আগস্ট মাসে, নেপালে সেপ্টেম্বর মাসে। এখানেও নেতৃত্বে তরুণ প্রজন্ম। বিদ্রোহে পদত্যাগ করতে বাধ্য হন কেপি ওলি। সম্ভবত তিনি দেশ ছেড়ে চলে গেছেন। বাংলাদেশে পরিবর্তনের সরকার আসার পর ভারতের সঙ্গে তার সম্পর্কে প্রভাব পড়েছে। সুকৌশলে ভারত বিরোধী আবহ ছড়িয়ে দেওয়া হয়েছে। 2 দেশের বাণিজ্যেও তার প্রভাব পড়েছে। নেপালের সঙ্গে কি হবে এখনো স্পষ্ট নয়। ওলির পর নেপাল কোন দিকে যাবে, সেনাদের ভূমিকা কি হবে, জনতা কি চায়, এগুলি স্পষ্ট হলে বোঝা যাবে 2 দেশের সম্পর্কের প্রভাব। এখান থেকে বেরিয়ে আসতে গেলে আমার মনে হয়েছে যে সামরিক বাহিনীকে একটু কঠোর হস্তে এই বিষয়টাকে
কিছু সময়ের জন্য হলেও আপাতকালীন সময়ের জন্য সামরিক ব্যবস্থাটাকে নিজের নিয়ন্ত্রণে নিতে হবে, প্রশাসন ব্যবস্থাটাকে নিজের নিয়ন্ত্রণে নেওয়ার পরে সেখানে কিভাবে নতুন সরকার পুনরায় একেবারে শর্টেস্ট টাইম ফ্রেমের মধ্যে আমরা প্রতিষ্ঠিত করতে পারি তার একটা প্রয়াস সেনাবাহিনীকে করতে হবে। তার কারণ হচ্ছে যে সেনাবাহিনী যদি বেশি সময় ধরে এই প্রক্রিয়াটাকে চালু রাখতে চায় তাহলে কিন্তু আবার আরেকটা বিপদ এরপরে আসতে পারে। নেপাল হলো স্থলবেষ্টিত রাষ্ট্র, অর্থাৎ নেপাল যাতায়াতে প্রতিবেশী দেশের সাহায্য নিতেই হয়। হিমালয়ের কোলে ছোট্ট দেশের অর্থনীতি অনেকটাই নির্ভরশীল ভারতের উপর। নতুন প্রশাসন কি ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হতে দেবে? সাম্প্রতিক সময়ে নেপাল সীমান্তে চীনের প্রভাব অনেক বেড়েছে, যা ভারতের নিরাপত্তার পক্ষে যথেষ্ট ভাবনার। নতুন সরকার চীনকে কি চোখে দেখবে? এটা আমেরিকা আর চায়নার মধ্যে একটা পক্ষ বা প্রক্সি ওয়ার চলছে না তো নেপালে? বিকজ নেপালে যেটা কমিউনিস্ট পার্টি যেটা রুল করছিল 2008-এর পর ম্যাক্সিমাম টাইম এদের লোকই ছিল, ওরা কিন্তু পুরোপুরি চায়নার সঙ্গে ছিল। আর আমাদের সঙ্গে নেপালে এই ওলি সাহেব আমাদের সঙ্গে উনি গদ্দারি করেছেন। আপনার মনে থাকবা উচিত, আমি আপনার মাধ্যমে আমি লোককে জানিয়ে দিতে চাই কি 2020-এ যখন আমাদের লোক গলওয়ানে যুদ্ধ করছিল চায়নার সঙ্গে, এনি আমাদের সঙ্গে একটা ওদের ওয়েস্টার্ন বর্ডারে একটা কালাপানি একটা জায়গা আছে, কালী নদী যেটা জায়গা আছে, ওটা নিয়ে উনি আমাদের সঙ্গে একটা প্রবলেম ক্রিয়েট করেছিলেন আর বারবার আমাদেরকে খোঁচা দিয়েছিলেন। বিহারের সঙ্গে নেপালের বিস্তীর্ণ সীমান্ত রয়েছে। কোনো দেশে অশান্তি হলে তার প্রভাব পড়ে প্রতিবেশী দেশেও। সেক্ষেত্রে প্রথম ঝড়-ঝাপটা এসে পড়ার সম্ভাবনা বিহারে। নভেম্বরে বিহার বিধানসভার ভোটের মুখে বিদেশিদের অনুপ্রবেশ হলে তার প্রভাব কি পড়বে বিহারের ভোটেও? আমাদের রিসোর্সেস কম, আর তারপর আবার একটা প্রবলেম আমাদের কাছে। তাই জন্য আমাদেরকে বর্ডার ভিজিলেন্স আর একটা কামনেস মানুষদেরকে বলতে হবে কি তোমরা বাবা একটু শান্ত করে থাকো। মনে রাখবেন বিহার যেটা ম্যাক্সিমাম আপনার বর্ডার আছে নেপালের সঙ্গে, ওখানে ইলেকশন আছে কিছু মাস পরে। তো একটা গভীর পরিস্থিতি আমাদের জন্যও তৈরি হচ্ছে। এই মুহূর্তে কড়া নজরদারি রাখছে বিদেশ মন্ত্রক। ভারতীয়দের নেপালে যেতে বারণ করা হয়েছে। পানি ট্যাঙ্কি সীমান্তে এই মুহূর্তে অপেক্ষায় পণ্যবাহী ট্রাক। কোন পথে যাবে বাণিজ্য, কোন পথে দুদেশের সম্পর্ক, এই প্রশ্নগুলি এই মুহূর্তে বড় হয়ে উঠছে। নিউজ টাইম। আপনারা জানেন যে আজ উপরাষ্ট্রপতি পদের নির্বাচন ছিল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে উপরাষ্ট্রপতি পদের নির্বাচনে ক্রস ভোটিং এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে দুপক্ষ মিলিয়ে এনডিএ ভোট, অর্থাৎ এনডিএ সাংসদ যারা তারা 462টি ভোট দিয়েছেন, 452 ভোট পেয়েছেন এনডিএ প্রার্থী সুদর্শন, 452টি ভোট পেয়েছেন সিপি রাধাকৃষ্ণন, অর্থাৎ দুপক্ষ মিলিয়ে ইন্ডিয়া সাংসদ 325টি, কিন্তু ইন্ডিয়া সুদর্শন রেড্ডির ভোট মাত্র 300টি, অর্থাৎ এই 25টি ভোট কোথায় গেল? 15টি ভোট তার মধ্যে বাতিল করা হয়েছে 15টি ভোট। বিজেডি, বিআরএস, সিএডি ভোটদানে বিরত থেকেছেন। তাহলে এনডিএ প্রার্থীকে ভোট দিলেন কারা? সেই প্রশ্ন কিন্তু উঠছে। কোন কোন দল ক্রস ভোটিং করলো? বিহারে ভোটের আগে পাল্টাচ্ছে সমীকরণ, প্রশ্ন উঠছে। দেশের উপরাষ্ট্রপতি পদে ক্রস ভোটিং, দুপক্ষ মিলিয়ে এনডিএ সাংসদ 452টি ভোট পেয়েছেন এনডিএ প্রার্থী, দুপক্ষ মিলিয়ে ইন্ডিয়া সাংসদ 325, কিন্তু ইন্ডিয়া সুদর্শন রেড্ডির ভোট 300, অর্থাৎ 15টি ভোট যদি তার মধ্যে বাতিল করা হয় তাহলে আরো 10টি ভোট। সেই ভোটটি কারা দিয়েছেন? বিজেডি, বিআরএস ও সিএডির ভোটদান থেকে বিরত থেকেছে। তাহলে এনডিএ প্রার্থীকে ভোট দিলেন কারা? সেই প্রশ্ন উঠছে। ফোন লাইনে রয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, নিউজ টাইমে আপনাকে স্বাগত। সুকান্ত বাবু, যেটা দেখা গেল যে 452টি ভোট পেয়েছে এনডিএ প্রার্থী, কিন্তু সেখানে 325 জন সাংসদ রয়েছে ইন্ডিয়ার, কিন্তু 300টি ভোট পেয়েছে সুদর্শন রেড্ডি। বাকি ভোট তাহলে ইন্ডিয়া ব্লক থেকেই কি বাকি ভোটগুলো দেওয়া হয়েছে? মাথায় রাখতে হবে এক্ষেত্রে কোনো পার্টি বা রাজনৈতিক দল হিসেবে ভোট হয় না। ভোট হয় হচ্ছে কোনো পার্টির হুইপ থাকে না, স্বাভাবিকভাবে প্রত্যেক এমপি
তাদের ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে তারা প্রার্থীকে নির্বাচিত করেন, এমনকি সিম্বলও থাকেন, আপনারা জানেন। তো স্বাভাবিকভাবে যিনি জয়ী হয়েছেন আমাদের সিপি রাধাকৃষ্ণন সাহেব, তাকে যাদের মনে হয়েছে তারাই ভোট দিয়েছে। তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই যে তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, দেশের জন্য ভালো এমন সিদ্ধান্ত নিয়েছেন। সিপি রাধাকৃষ্ণন আগামী দিনে তিনি ভারতবর্ষের উপরাষ্ট্রপতি হচ্ছেন, উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিচ্ছেন এবং তিনি রাজ্যসভার সভাপতি হিসেবে কাজ করবেন তার পদমর্যাদা বলে, এবং আগামী দিনে এই বিকশিত ভারত তৈরিতে তার অবদান আমরা, তার গাইডেন্স আমরা পাবো। তাহলে সুকান্তবাবু, দুকক্ষ মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে এনডিএ সাংসদ 422 এবং 452টি ভোট পেয়েছেন এনডিএ প্রার্থী। দেশের উপরাষ্ট্রপতি পদে একেবারে ক্রস ভোটিং বলা যেতে পারে। দেখুন, ক্রস ভোটিং বলবেন কিনা সেটা আপনাদের বক্তব্য, আপনাদের ব্যাপার, আপনাদের পয়েন্ট অফ ভিউ, কিন্তু আমি বলবো এখানে এক একজন সাংসদ তাদের ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে তারা ভোট করেছেন। বেশ, ধন্যবাদ সুকান্তবাবু। দেশের উপরাষ্ট্রপতি পদে ক্রস ভোটিং, দুপক্ষ মিলিয়ে এনডিএ সাংসদ 422, 452 ভোট পেয়েছেন এনডিএ প্রার্থী। দুপক্ষ মিলিয়ে ইন্ডিয়া সাংসদ 325, কিন্তু ইন্ডিয়া ব্লকের সুদর্শন রেড্ডি ভোট পেয়েছেন 300, আর 15টি ভোট বাতিল করা হয়েছে। তাহলে বাকি 10টি ভোট এনডিএ প্রার্থীকে কারা দিলেন সেই প্রশ্ন থাকছে। কোন কোন দল ক্রস ভোটিং করলো? বিহারের ভোটের আগে পাল্টাচ্ছে সমীকরণ, সেই প্রশ্ন কিন্তু থাকছে। দেশের উপরাষ্ট্রপতি পদে ক্রস ভোটিং, দুকক্ষ মিলিয়ে এনডিএ সাংসদ 422, আবার একবার আপনাদের জানাবো 452টি ভোট পেয়েছে এনডিএ প্রার্থী। দুকক্ষ মিলিয়ে ইন্ডিয়া ব্লকের সাংসদ 325, কিন্তু 15টি ভোট তার মধ্যে, অর্থাৎ 300টি ভোট পেয়েছে ইন্ডিয়া ব্লকের সুদর্শন রেড্ডি, কিন্তু তার মধ্যে 15টি ভোট বাতিল করা হয়েছে। বাকি ভোটদান থেকে বিরত থেকেছে বিজেডি। আর এনডিএ প্রার্থীকে বাকি ভোট কারা দিলেন সেই প্রশ্ন থাকছে, অর্থাৎ কোন কোন দল ক্রস ভোটিং করলো সেই প্রশ্ন থাকছে। বিহার ভোটের আগে পাল্টাচ্ছে সমীকরণ, সেই প্রশ্ন উঠে আসছে।